আমি কোনোদিন বাবাকে মায়ের গায়ের উপর হাত তুলতে দেখিনি। আজ হাত তুললেন। সম্ভবত মায়ের গালে 5 আঙুলের ছাপ বসে গেছে, কিন্তু মায়ের চোখে পানি নেই। মায়ের অগ্নি চোখ, রাগে দাঁতে দাঁত চেপে কিরমির করছেন, অথচ বাবার ছলছলে চোখ। বাবা ভেজা গলায় বললেন, উঠতে বসতে যে জ্যোৎস্নার খোঁটা দাও, সে আজ মরে গেছে। এবার খুশি তো? এখন থেকে অন্তত আমাকে রেহাই দাও। জ্যোৎস্না নামটা আমি আজ প্রথম শুনিনি, আগেও বহুবার মায়ের মুখে শুনেছি। মা বাবার সাথে একটু রেগে গেলেই জ্যোৎস্নার নাম ওঠে। আমি 2-1 বার জানতে চেয়েছিলাম মায়ের কাছে, কে এই জ্যোৎস্না? মা মুখে বেঞ্চির আকৃতি এনে ভাষাকে বিকৃতি করে বলেছিল, তোর বাপের নাক লাগে। আমারে বিয়ে করার আগে জ্যোৎস্নার লগে তোর বাপের পীড়িত ছিল। বাবা মাথা নিচু করে সেদিন আমার সামনে থেকে চলে গিয়েছিল। বোঝাই যাচ্ছে নিজের ছেলের সামনে তিনি বেশ অপমানিত হয়েছেন। বাবার জন্য আমার বড্ড মায়া লাগে। মায়ের এই অকথ্য ভাষার প্রতিবাদ বাবা কোনোদিন করেননি, কিন্তু আজ প্রতিবাদ করেছেন। প্রতিবাদের ভাষা ছিল সজোরে একটি থাপ্পড়। বিগত এত বছরের রাগ ক্ষোভ বাবা একটি থাপ্পড়ে কমাতে পেরেছেন তো? আমি দুপুরের খাবার খেতে বসেছি, মা তরকারি দিচ্ছিলেন। বাবা এলেন হঠাৎ ঘরে, তখনই মায়ের হুঙ্কার, আমারে ঘুমে রাইখা কাউরে কিছু না কইয়া জ্যোৎস্নার কাছে গেছিলা? কইয়া গেলে কি হইতো? না করতাম আমি? এত বছরও না কইরা ফিরাইতে পারছি? বাবা এগিয়ে এলেন, কষে থাপ্পড় দিয়ে জ্যোৎস্নার মৃত্যু সংবাদ প্রকাশ করলেন। এমত অবস্থায় আমার গলা দিয়ে আর ভাত নামবে না। বাবা ঘর থেকে চলে গেলেন। মায়ের দিকে তাকিয়ে বুঝলাম মৃত্যু সংবাদ শুনে রাগ একটু কমেছে। আমি খাবার রেখে নলকূপে হাত ধুয়ে ফেলেছি। মনটা কেমন খারাপ লাগছে। বাবা যে আজ আড়তে যাবেন না, বোঝাই যাচ্ছে। তার চেয়ে ভালো আমি আড়তে গিয়ে বসি। কাস্টমারকে চাল দিতে দিতে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখা যাবে। রাত তখন 12টা হবে। আমি বই পড়ছিলাম, হুমায়ুন স্যারের মিশির আলী সমগ্র। বইয়ের তন্দ্রাবিলাস আমার 2 চোখের তন্দ্রা কাটিয়ে দিল। দরজায় ঠকঠক। দরজার ওপাশ থেকে বাবার গলার শব্দ, শাওন, ঘুমিয়ে পড়েছিস? আমি কোনো জবাব না দিয়ে দরজা খুলে দিলাম। বাবা ঘরে ঢুকে আমার বিছানায় বসতে বসতে বললেন, ঘুমাসনি এখনো? তোর সাথে গল্প করতে এলাম। বাপ বেটার গল্প অন্য কারো শুনতে হয় না, তাই এখন এলাম। তোর সমস্যা হবে না তো? আমি মুচকি এসে বললাম, না বাবা, আমার আরও ভালো লাগছে যে তুমি এসেছো। আজ এই ঘরেই ঘুমাও। মায়ের ব্যবহারে মন খারাপ করে থেকো না। বাবা পা তুলে আয়েশ করে বসলেন। ইশারায় আমাকে চেয়ার টেনে কাছে যেতে ইঙ্গিত করলেন। আমি কাঠের চেয়ার নিয়ে বাবার মুখোমুখি বসলাম। বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর দেয়ালের দিকে তাকিয়ে বললেন, তোর অনেক কিছু জেনে রাখা দরকার। আমি তোকে জানাতে চাই। আগেও জানাতে চেয়েছি, সাহস হয়নি। ভেবেছি তোর মা যেমন অকথ্য ভাষায় কথা বলে হয়তো তোর জানা হয়ে যাবে, কিন্তু তুই জানিস না কিছু। শুধু একটি নাম জানিস, জ্যোৎস্না। তুই এই নামটি তোর মায়ের মুখে শুনেছিস। যতবার শুনেছিস আমি লজ্জা পেয়েছি, বলতে পারিনি কিছু। আজ বলবো। আমি গভীর মনোযোগ দিয়ে বাবার গল্প শুনছি। যে নাম নিয়ে মায়ের অকথ্য ভাষা, বাবার লজ্জা পাওয়া, অজানাকে জানতে অবশ্যই মনোযোগী হওয়া প্রয়োজন। বাবা এক নাগারে গল্প বলছেন, লুকায়িত এক গল্প। তোর মায়ের মুখে জ্যোৎস্নার নাম শুনে হয়তো ভেবেছিলে আমার অন্য কারো সাথে কোনো সম্পর্ক আছে। সত্যি হলো, জ্যোৎস্নার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। জ্যোৎস্না আমার বিয়ে করা প্রথম স্ত্রী ছিল। তো দাদা দাদি পছন্দ করে বিয়ে করিয়েছেন তো দাদার বাড়ির কাছে। আমরা যে এত বছর ধরে তো দাদা দাদিকে রেখে শহরে থাকি, তার একটি কারণেই জ্যোৎস্না। তোকে নিয়ে যে প্রতিবার তো দাদার বাড়ি যেতাম, আমি তোর সাথে সাথেই থাকতাম, যেন আমাদের গ্রামের কারো কাছ থেকে এই বিষয়ে কিছু শুনতে না হয়। তোর খারাপ লাগতে পারে শুনলে। তোর দাদা দাদি মারা যাওয়ার পর গ্রামে খুব একটা যাই না। তোর মা সব জানে, তবুও তোকে বলেনি যে আমি আগেও একটি বিয়ে করেছিলাম। আমার আর জ্যোৎস্নার একটি সন্তানও আছে, নাম ফাল্গুনী। তোর সৎ বোন ফাল্গুনীর মতো তোর নামটাও বাংলার 12 মাসের একটা নাম। গ্রামে আমরা শ্রাবণ মাসকে শাওন মাস বলি। তোর মা আমার দ্বিতীয় স্ত্রী। সে যাই হোক, জ্যোৎস্নার সাথে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পর সে পরবর্তীতে আবার বিয়ে করে এক স্কুল মাস্টারকে।
তো দাদার বাড়ি থেকে কয়েকটা গ্রাম পরে। 8 বছর সংসার করলেও আর কোনো সন্তানাদি হয়নি। স্কুল মাস্টার মারা গেলেন 4 সালের বন্যায়। আমি সব খোঁজই রাখতাম। রাখার কারণ ফাল্গুনী, আমার মেয়ে। আমি তাকে আমার কাছে রাখতে পারিনি। মাস্টার মারা যাওয়ার পর সেই সংসারে টানাটানি অবস্থা। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, কয়েকটা সংসার চালানোর তৌফিক দিয়েছেন। আমি প্রতি মাসেই যাই সে এলাকায়। কাউকে দিয়ে খবর পাঠালে ফাল্গুনী আসে। বাবা বলে এসে জড়িয়ে ধরে। কত শত বায়না তার। আমি আসার পথে পুরো মাসের খরচ দিয়ে আসি ফাল্গুনীর হাতে। তোর মা এসব জানে। আমি গোপন করি না তোর মায়ের কাছে। আমি ফাল্গুনীর জন্মদাতা। সে আমার কাছে মেয়ে হিসেবে পাওনা, আমি তা দেবই। আমি ফাল্গুনীর মায়ের সাথে দেখা করি না। দেখা করাটা বেমানান, লোকে মন্দ বলবে। তাই লোক মারফত ফাল্গুনীকে ডেকে আনি। আর এখন তো নরসিংদী সরকারি কলেজে অনার্স শেষ করবে এই বছর। এখন তো কলেজে গেলে মেয়ের সাথে দেখা করতে পারি। কিন্তু ওই যে, আমি তোর মায়ের কাছে কোনো কিছু লুকাই না। তোর মা মনে করে আমি হয়তো ফাল্গুনীর মায়ের সাথেও দেখা করি। এজন্যই রাগের মাথায় 2-4টে কথা শোনায়। এতে আমার খারাপ লাগে না। শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে। কিন্তু তুই? বাবা, 1 মিনিট। আমি বাবাকে থামিয়ে প্রশ্ন করলাম, এত বড় জীবন গঠিত বিষয়টা মায়ের কাছেও লুকিয়ে রাখো না? তাহলে আমি শুনলে কি সমস্যা বাবা? বাবা উত্তরে বললেন, আসলে আমি চেয়েছিলাম তুই বড় হলে সব বলবো। তোর মানসিক বেড়ে ওঠাতে মস্তিষ্কে কোনো প্রভাব পড়ুক সেটা চাইতাম না। কিন্তু ভুলেই গিয়েছিলাম, যথেষ্ট বড় হয়েছিস। ইন্টার পরীক্ষা দিয়ে আর পড়লি না। ফাল্গুনী শুনেও কষ্ট পেয়েছে। ও হ্যাঁ, ফাল্গুনী কয়েকবার বলেছিল তোকে সব জানাতে। আমি সাহস পাইনি। তবে বিশ্বাস কর, ফাল্গুনীর মায়ের সাথে আমি দেখা করতাম না কখনো। কিন্তু আজ মৃত্যু সংবাদ শুনে না গিয়ে থাকতে পারিনি। তার ওপর তোর মায়ের এমন কথাটুকু সহ্য হয়নি। তাই আমার কোনো ভাই বোন নেই, এমন একটা আক্ষেপ ছিল সব সময়। আজ বাবার মুখে শুনলাম আমার একটি বোনও আছে। আমার বড় আপু, নাম ফাল্গুনী। কোনোদিন দেখিনি। বাবা দেয়ালের দিকে তাকিয়ে আছেন, চোখ দুটো ছলছল। জ্যোৎস্না নামের মানুষটির জন্য বাবার চোখে পানি থাকাটা স্বাভাবিক। আমি বাবাকে প্রশ্ন করলাম, তোমাদের ছাড়াছাড়ি কেন হয়েছিল বাবা? বাবা দেয়াল থেকে দৃষ্টি আমার দিকে দিলেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেছে তার সম্পর্কে কিছু না বলাই উত্তম। এতটুকু জেনে নে, আমাদের মনের মিল ছিল না। তবে বুঝতে একটু দেরি হতে 4.5 বছর সংসার টিকেছিল। পরে আর টিকেনি। ফাল্গুনীকেও নিয়ে গেছে। আমার কাছে কোনোভাবেই রাখতে পারিনি। জোর করলে হয়তো পারতাম। আইনে গেলে ফাল্গুনীকে রাখতে পারতাম। থানা পুলিশ করে কোর্টে গিয়ে এত সব করতে ইচ্ছে হয়নি। আমি কিছু বলতে যাব, তার আগেই বাবা কিভাবে যেন প্রসঙ্গ পাল্টে ফেললেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, মেঘনা দিয়ে 1 ট্রলার ভর্তি চাল আসার কথা। মুন্সিগঞ্জ বাজারের পরিচিত পাইকারদের থেকে কিনেছি। সন্ধ্যায় আসার কথা। রাত 9টা অবধি বসেছিলাম, আসেনি। দোকানের আওলাদের কাছে নাম্বার আছে। সকালে আড়তে গিয়ে একটু খোঁজ করিস তো। আসলে রসিদ দিবে, টাকা দিয়ে দিস। কথাটুকু বলে বাবা উঠলেন। উঠে সাথে সাথে চলে গেলেন না। একটু দাঁড়িয়ে থেকে আবার বললেন, রাত 1টা বেজে যাচ্ছে, জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। সকালে আড়তে যাবি। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি চেয়ার আগের জায়গায় নিয়ে এলাম। আজ আর তন্দ্রাবিলাস পরে শেষ করা হবে না। বিছানায় গায়ে দিলাম। ঠিক 1 সপ্তাহ পরে বাবা হঠাৎ মারা গেলেন। আমি আড়তে ছিলাম। খবর পেয়ে ছুটে এসেছি বাড়িতে। বাড়ি ভর্তি মানুষ। কেউ মারা গেলে পরিচিত সবাই শেষ দেখা দেখতে আসে। মা বিলাপ করে কান্না করছেন। মায়ের মুখে শুনতে পেলাম, সকালে শুধু বলেছিলেন বুকটা ব্যথা করে। মা ভেবেছেন খাওয়ার পর হয়তো এমনিতেই ব্যথা করছে। তাছাড়া ব্যথা ততটা বেশিও না। কিছু না বলে বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন। আমার মাথার ওপর বটগাছের ছায়া ছিলেন। নিজেকে খুব অসহায় লাগছে। এত বড় পৃথিবীতে নিজেকে একা লাগছে। আমার 2 চোখ বেয়ে অজরে পানি পড়ছে। সান্ত্বনা দিতে এগিয়ে এলেন এলাকার কয়েকজন।
মানুষের সামনে কান্না করাটা অন্য সময় হলে লজ্জাকর পরিস্থিতি হতো, কিন্তু এখন লজ্জা লাগছে না, শুধু পানি পড়ছে। এক এক করে সব আত্মীয় স্বজন এলো। শেষ বিদায়ের আয়োজন চলছে। বড়ই পাতার গরম পানি বসানো হয়েছে। কবর খুঁড়তে লোক গেছে কবরস্থানে। পাশের বাড়ির লোকজন আমাকে সাথে করে নিয়ে গেলেন কাফনের কাপড় কিনতে। এ যেন এক অনুষ্ঠান চলছে, শেষ বিদায়ের অনুষ্ঠান। বাবা মারা যাওয়ার মাস পেরিয়ে যাচ্ছে। আমি আড়তে বসে আছি। বাবার অবর্তমানে দায়িত্ব বেড়ে গেছে। হঠাৎ আমার অবচেতন মনে খানিকটা ধাক্কা লাগলো। ফাল্গুনী, আমার একটা মাত্র বোন, বাবার মেয়ে। তাকে তো খবর দেওয়া হয়নি। আমার কাছে তো ফোন নাম্বারও নেই, বাড়িও চিনি না কোন গ্রামে থাকে। বাবাকে শেষ দেখা হয়নি তার। এটা তো তার প্রতি মস্ত বড় অন্যায় হয়েছে। মায়ের কাছে কি আপুদের বাড়ির ঠিকানা আছে? না, মাকে কিছু বলা যাবে না। দাদার বাড়ির কেউ কি জানে? ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, বাবা বলেছিলেন ফাল্গুনী আপু নরসিংদী সরকারি কলেজ থেকে এবার অনার্স শেষ করবেন। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। একটা বড্ড ভুল হয়ে গেল। আপুকে বাবার মৃত্যু সংবাদ জানানোটা দরকার ছিল। নরসিংদী সরকারি কলেজের দক্ষিণ দিকে অনার্স ভবন। আমার পরিচিত কেউ নেই এখানে। অনার্স ভবনের সামনে অনেকেই আছে। আমি এগিয়ে গেলাম। সবাই বয়সে আমার বড়। একসাথে 3-4 জন কথা বলছে দাঁড়িয়ে। আমি গিয়ে সালাম দিলাম। জানতে চাইলাম অনার্স শেষ বর্ষের ফাল্গুনী নামের কাউকে চিনি কিনা। সাথে সাথে একজন ডান দিকে তাকিয়ে একটু গলাটা উঁচিয়ে বলল, এই ফাল্গুনী, তোকে কেউ খুঁজতে আসছে। আমার চোখ দুটো যেন অপেক্ষা সইছে না। কেউ একজন এগিয়ে আসছে। আমার 3-4 বছরের বড় হতে পারে। দেখতে খুবই সুন্দর। ইচ্ছে করছে এখনই চিৎকার করে বলি, আপু, আমি তোমার একমাত্র ভাই শাওন। কিন্তু বলতে পারিনি। আমার গলার স্বর কি ভেজা? বুঝতে পারছি না। আমাকে খুঁজছ? কে তুমি? আপুর কথায় কি বলবো ভেবে পাচ্ছি না। আসলে কি আমি? পরিচয় শুরুটা কিভাবে করব? মুখ ফুটে বললাম, আপু, আপনার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। একটু এদিকে আসবেন? অনার্স ভবনের সামনে দুর্বা ঘাসে শীতল পাটির মতো বিছানা পাতা। আমি আর আপু ঘাস মারিয়ে মাঠের মাঝখানটায় গেলাম। আপুর কৌতূহলী চোখ। হঠাৎ বললাম, আমি চিনিসপুর থেকে এসেছি। আমার নাম শাওন। কথাটুকু বলে আপুর দিকে তাকালাম। আপু নির্বাক, চোখের পলক পড়ছে না। চোখ দুটো ভিজে উঠল আমার সামনে। আরেকটু এগিয়ে এসে আপু আমার কাঁধে হাত রাখলো, তারপর মাথায়, তারপর গালে। এই স্পর্শ কত শীতল, কত মায়ায় ভরা। টলমল চোখ, ভেজা গলা। আপু বলল, তোমাকে দেখার ইচ্ছে ছোটবেলা থেকে। আমার একটা ভাই আছে, আর তাকে আমি কখনো দেখিনি। এই কষ্টটা আমার অনেক বছরের। কত বড় হয়ে গেছো তুমি। আমার দৃষ্টি নিচের দিকে। ইচ্ছে করছে নিজের চোখের সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার চোখ থেকে এখন যেন কোনো পানি না পড়ে। আমি শত বৃথা চেষ্টা করে যাচ্ছি আটকাতে। আর পারলাম কই। এরই মধ্যে আপু আবার বলল, বাবা মারা যাওয়ার দিন গিয়েছিলাম তোমাদের বাড়িতে। আড়ত থেকে আওলাদ নামের কেউ একজন ফোন করেছিল। তোমাদের বাড়ির ঠিকানা নিয়ে গিয়েছিলাম। 20 মিনিটের মতো ছিলাম। সবাই কান্না করছে। মানুষের ভিড়ে আমিও বাবার মুখখানি শেষবারের মতো দেখে নিয়েছি। দেখে কান্নাও করেছি। কিন্তু কেউ জানে না আমি কে। তোমাকেও খুঁজেছি, জিজ্ঞেস করিনি কারো কাছে। কে কবর খুঁড়তে গেল, কে বাজারে গেল, এসব বলার সময় শুনলাম তোমার নাম। কেউ একজন বলছে শাওন কাফনের কাপড় কিনতে গেছে। আমি আর সেখানে থাকিনি, চলে এসেছি। মাথা তুলে তাকাতে খুব ইচ্ছে করছে, কিন্তু চোখের পানি লুকাতে পারবো না। টপ করে নিচে পড়বে। আপু আমার থুতনি ধরে মাথাটা উপরের দিকে তুললেন। টপ করে চোখের পানি আপুর কবজিতে পড়ল। আপু আমার চোখের পানি মুছে দিচ্ছেন। বড় বোনের বুঝি এত মমতা থাকে, এত আদর থাকে। আপু আমার চোখের পানি মুছে দিয়ে মাথার চুল নাড়িয়ে বললেন, তুমি ছোট হলেও এখন তোমার দায়িত্ব অনেক। মায়ের দিকে খেয়াল রেখো। আমি আড়ত থেকে আসার সময় 20,000 টাকা নিয়ে এসেছি পকেটে ভরে। টাকাটা বের করে
আপুর হাতে দিয়ে বললাম, আমি এখন আর ছোট নই আপু, অনেক বড় হয়েছে। মায়ের খেয়াল যেমন রাখতে পারবো, তেমনি আপুর জন্য এই ভাইটি আছে। আপু একটু চমকালেন বোধহয়। তারপর টাকাটা আমার হাতে দিয়ে বললেন, আমি তোমার চেয়েও বড়, এখন আমার টাকা লাগবে না, মামার বাড়িতে থাকি এখন। আমি টাকা ফেরত না নিয়ে বললাম, টাকা নিতেই হবে। আপুর সব দায়িত্ব এখন থেকে তার ভাইয়ের। বাবা শুধু আমার একার নয়, তোমারও বাবা, তোমারও অধিকার আছে। আমাকে শুধু আপু ডাকতে দিও, বঞ্চিত করো না। অনার্স ভবনের মাঠে দুর্বাগার সাক্ষী হচ্ছে দুই ভাই বোনের চোখ থেকে গড়িয়ে পড়া পানির। ঘাস মারিয়ে সামনে এগোচ্ছি। আড়তে যেতে হবে, আড়ত থেকে বাড়িতে। মা কয়েকদিন ধরে মনমরা থাকে। মায়ের কাছাকাছি থাকাটা দরকার, গল্প করা দরকার। সব দায়িত্ব এখন আমাকেই পালন করতে হবে। রিকশায় উঠে কিছু দূর এসে পেছন ফিরে দেখি আপু তখনও আমার চলে আসা দাঁড়িয়ে দেখছে, যেন ভাইকে বিদায় দিতে মন চাচ্ছে না। আকাশে মেঘ জমেছে, গুড়মুড় শব্দ হচ্ছে। এক পশলা বৃষ্টি হলে মন্দ হয় না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।